প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ক্লাসে স্বাগতম। সাথে রয়েছি আমি মোহাম্মদ মেহেদি হাসান, জুনিয়র ইনস্ট্রাক্টর সিভিল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। আর এই সাবজেক্টটির বিষয় কোড হচ্ছে 66462 এবং এটি ষষ্ঠ পর্ব সিভিলের একটি সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের ক্লাস সম্ভবত শেষ, কিন্তু না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই পুরো অক্টোবর পর্যন্তই আমাদের ক্লাস চলবে। তো যেহেতু সবগুলো চ্যাপ্টারই আমরা আলাদা আলাদাভাবে কমপ্লিট করে ফেলেছি, সেই কারণে এখন এই চ্যাপ্টার যেগুলো কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ পুরো বইটাই পুরো বইটা এখন রিভিউ করা হবে। যেহেতু আমাদের হাতে আর সব মিলিয়ে 4টি ক্লাস রয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত যে বাইরে থেকে একটি নয়েজ আসছে। আমি দুঃখিত বাইরে থেকে একটি ব্যাড নয়েজ আসার কারণে। তো যেটা বলছিলাম যে আমাদের হাতে হয়তো 4টি ক্লাস রয়েছে, 4টি ক্লাসে পুরো বইটাকে রিভিউ করতে হবে। তো পুরো বইয়ের 12টি চ্যাপ্টার রয়েছে। তো স্বাভাবিকভাবেই প্রতিদিন 3টা করে চ্যাপ্টার রিভিউ করার কথা, তো তাই চেষ্টা করা হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে চ্যাপ্টারগুলো অনেক বড় হওয়ার কারণে হয়তো একদিনে 3টা চ্যাপ্টার কভার করা যাবে না। যাই হোক, যেহেতু একদিনে 3টা বা 2টা চ্যাপ্টার কভার করতে হবে, সে কারণে এখনকার ক্লাসগুলো আগেকার ক্লাসের মতো স্লো হবে না, এগুলো একটু দ্রুত গতিতে সামনে এগোনো হবে। তো আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি। আজকে আমি অধ্যায় 1 দিয়ে শুরু করব। অধ্যায় 1 এবং অধ্যায় 2 নিয়ে আজকে রিভিউ ক্লাস হবে। তো অধ্যায় 1-এর নামটা স্ক্রিনে দেখানো হয়েছে যে পরিবহনের প্রকারভেদ, জনপথ পরিকল্পনা এবং সড়কের অ্যালাইনমেন্ট ও জরিপের অনুধাবন। তার আগে আমি একটু বলে নিই, তোমরা যারা আমার ক্লাস দেখছো তারা যদি কোনো প্রবলেম ফেস করে থাকো, সেটা সাউন্ড প্রবলেম হোক অথবা অন্য কোনো প্রবলেম হোক, আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা কমেন্টে জানাবে। যাই হোক, আমি ক্লাসে ফিরে যাচ্ছি। আমরা অধ্যায় 1 নিয়ে কথা বলবো এবং অধ্যায় 1 শেষ করে আমরা অধ্যায় 2 এ চলে যাব। যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে: পরিবহনের শ্রেণী বিভাগ, গুরুত্বপূর্ণ প্রাচীন সড়কের বৈশিষ্ট্য বর্ণনা, তারপর জনপথ পরিকল্পনার উদ্দেশ্য। পরিবহনের শ্রেণী বিভাগ আমাদের সব মিলিয়ে 3 প্রকারের পরিবহন রয়েছে: স্থলপথ, জলপথ, বিমানপথ। স্থলপথের ভিতরে আবার 2 ধরনের রয়েছে, সড়কপথ এবং রেলপথ। তো এখানে সবগুলো প্রকারেরই সংজ্ঞা দেওয়া হয়েছে। সড়কপথ হচ্ছে গ্রাম ও রাস্তা, নগর রাস্তা, সংযোগ সড়ক, আন্তর্জাতিক সড়ক ইত্যাদি বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের গমনাগমন বা মালামাল, দ্রব্য সামগ্রীর সহজ পরিবহন ও যাত্রী সাধারণের যাতায়াতের জন্য এই ধরনের সড়ক ব্যবহৃত হয়। রেলপথ মাটির উপর বিশেষ ব্যবস্থায় ইস্পাতের রেলগাড়ি চলাচলের জন্য যে রাস্তা নির্মাণ করা হয়, সেটা হচ্ছে রেলপথ। জলপথ হচ্ছে পানিপথে নদী বা খাল বা সমুদ্র জলাধারের যে পথ নির্মাণ করা হয়, এটা হচ্ছে জলপথ। আর বিমানপথ হচ্ছে আকাশে বিমান যোগে যাত্রী এবং মালামাল পরিবহনের জন্য যে পথ রয়েছে, এটা হচ্ছে বিমানপথ। আমাদের বিভিন্ন ধরনের প্রাচীন সড়ক রয়েছে: রোমিও সড়ক, ট্রেসাকুইট সড়ক, মিটাক্যাপ সড়ক, টেলফোর্ড সড়ক এবং ম্যাকাডাম সড়ক। রোমিও সড়ক প্রাচীন রোমের খ্রিস্টপূর্ব 400 থেকে 200 খ্রিস্টাব্দের মধ্যে রোমিও সড়ক নির্মাণ হয়েছিল। আর ট্রেসাকুইট সড়ক ফ্রান্সের ইন্সপেক্টর জেনারেল ট্রেসাকুইটের নাম অনুসারে এই সড়কের নামকরণ করা হয় ট্রেসাকুইট সড়ক। মেটাক্যাপ সড়ক, ইংল্যান্ডে মেটাক্যাপ সড়কের উদ্ভব হয়েছিল। ইংল্যান্ডের ইঞ্জিনিয়ার 290 কিলোমিটার একটি রাস্তা নির্মাণ করেন। টেলফোর্ড সড়ক স্কটল্যান্ডের অধিবাসী বিখ্যাত প্রকৌশলী জনাব টেলফোর্ডের নাম অনুসারে এই সড়কের নামকরণ করা হয়। ম্যাকাডাম সড়ক আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক, কারণ এই ম্যাকাডাম সড়কের নির্মাণ পদ্ধতি অনুসারে বর্তমানেও ম্যাকাডাম সড়ক নির্মাণ করা হয়। তোমরা ওয়াটার বাউন্ড ম্যাকাডাম সড়কের সাথে পরিচিত আছো। তো এইভাবে এটা মূলত নির্মাণ করা হয়। ইংল্যান্ডের সার্ভেয়ার জেনারেল অফ রোডস বিশিষ্ট প্রকৌশলী ম্যাকাডামের নাম অনুসারে এই সড়কের নামকরণ করা হয়। জনপথ পরিকল্পনার উদ্দেশ্য প্রাপ্য অর্থে সর্বাধিক দৈর্ঘ্যের সড়ক নির্মাণ করা হয়।
তারপর ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী নতুন সড়ক নির্মাণ, বরাদ্দকৃত অর্থ অনুযায়ী ধাপে ধাপে উন্নয়ন কর্মসূচি নেওয়া, তারপর সড়কের খরচ উপকারিতা অনুসারে অনুপাত জানার জন্য অর্থ যোগান ব্যবস্থার হিসাব নিকাশে সহায়তা করার জন্য বিভিন্ন কারণেই জনপথ পরিকল্পনা করা হয়। তো আমাদের 1 নম্বর অধ্যায় মূলত এইটুকুই। আমরা এখন অধ্যায় 2-এ চলে যাব। আমরা অধ্যায় 2-এ চলে যাব। অধ্যায় 2 স্ক্রিনে দেখানো হয়েছে যে অধ্যায় 2 এর নাম সড়কের জ্যামিতিক গঠন, প্রস্থচ্ছেদ ও সন্ধির অনুধাবন। আমরা যখন অধ্যায় 2 শেষ করেছিলাম তখন কিন্তু আমরা অনেকগুলো ভাগে অধ্যায় 2-কে ভাগ করেছিলাম। প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, তারপরে শেষ অংশ, 4টি ভাগে ভাগ করেছিলাম। তো অধ্যায় 2 অনেক বড়। আমরা অধ্যায় 2টাকে খুব দ্রুত একটু চোখ বুলাই নেব। আমরা এখানে বিস্তারিত করবো না, শুধু একটু চোখ বুলাই নেব আর কি। সড়কের জ্যামিতিক গঠনের সংজ্ঞা। সড়কের জ্যামিতিক গঠনের ভিতরে আসলে সড়কের কোন অংশগুলো পড়বে? ঢাল পড়বে, চেম্বার পড়বে, সুপার এলিভেশন, তারপরে সড়কের প্রস্থ, অনুভূমিক উলম্ব বাঁক, দৃষ্টিগ্রস্ততা, সড়ক সন্ধি, এগুলো আসলে জ্যামিতিক গঠনের ভিতরে পড়বে। যে জিনিসগুলোর সড়কের যে অঙ্গগুলোর জ্যামিতিক আকার আকৃতি রয়েছে, দৈর্ঘ্য, প্রস্থ, ঢাল রয়েছে, উচ্চতা রয়েছে, সেগুলোই মূলত সড়কের জ্যামিতিক অঙ্গ হিসেবে পরিচিত। আর এগুলোর যে গঠন, এগুলো হচ্ছে জ্যামিতিক গঠন। জ্যামিতিক গঠনের উপাদানগুলোকে আমরা যদি একদম নির্দিষ্টভাবে বলি, তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রস্থচ্ছেদের উপাদান রয়েছে চেম্বার, সুপার এলিভেশন, সড়কের প্রস্থ, আবার দৃষ্টিগোচরতার ভিতর রয়েছে থামার দূরত্ব, অতিক্রমের দূরত্ব, ঢাল, অনুভূমিক উলম্ব বাঁক রয়েছে, সড়কের ইন্টারসেকশন রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি। আমাদের এই সাউন্ডটা আমাদেরকে খুব ডিস্টার্ব করছে। বাইরে একটি মাইকের সাউন্ড হচ্ছে, তোমরা সবাই হয়তো একটু ডিস্টার্ব ফিল করছো। আমি এই জন্য এটাকে থামানোর জন্য 1 মিনিট সময় নিব। দুঃখিত, আমি 1 মিনিট সময় নিয়েছিলাম। যাই হোক, আমরা সড়কের জ্যামিতিক গঠন নিয়ে কথা বলছিলাম। তারপর সড়কের সন্ধি, সমতল সন্ধির সঙ্গে এখানে দেখানো হয়েছে যে একাধিক সড়ক, 2-এর অধিক বা 3 বা ততোধিক সড়ক যে বিন্দুতে মিলিত হবে, সেখানে জ্যাম পরিহার করার জন্য, নিরাপদে গাড়িগুলো পাস করার জন্য যে কাঠামো নির্মাণ করা হয়, এটা হচ্ছে সড়ক সন্ধি। সড়ক সন্ধি বিভিন্ন তলে হতে পারে, এক সমতলে হতে পারে, অথবা সমতলে নাও হতে পারে। তো সড়ক সন্ধি যদি সমতলে হয়, সমতল সড়ক সন্ধি যেটা, তার শ্রেণীবিন্যাস এখানে দেখানো হয়েছে। বিভিন্ন ধরনের সড়ক সন্ধি রয়েছে। টি সংযোগ রয়েছে, সমকোণী বা ক্রস সংযোগ রয়েছে, স্ট্যাগার সংযোগ, ওয়াই সংযোগ, বহুমুখী সংযোগ রয়েছে। তারপর চ্যানেলাইজ সড়ক সন্ধি রয়েছে, আনচ্যানেলাইজ সড়ক সন্ধি রয়েছে। তারপর চ্যানেলাইজ সড়ক সন্ধির আবার শ্রেণী বিভাগ রয়েছে। একইভাবে আনচ্যানেলাইজ সড়ক সন্ধির শ্রেণী বিভাগ রয়েছে, রোটারি সড়ক সন্ধি রয়েছে। এই প্রত্যেকটা সড়ক সন্ধিকে আমরা আবার চিত্র সহযোগে এগুলোকে বর্ণনা করেছি। যেটা দেখতে টির মতো সেটা টি সংযোগ। আমাদের প্রথমটা হচ্ছে টির মতো দেখতে, ইংরেজি টির মতো, এটা টি সংযোগ। তারপরে ক্রসের মতো দেখতে ক্রস সংযোগ। তারপর ওয়াইয়ের মতো দেখতে, সেটা ওয়াই সংযোগ রয়েছে। তারপর আবার স্কিউড, ডায়াগোনাল যদি কোনো ক্রস সংযোগ হয় তাহলে এটা স্কিউড ক্রস সংযোগ। রাইট অফ ওয়ে রয়েছে। আমরা রাইট অফ ওয়ে নিয়ে কথা বলবো। সড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রাইট অফ ওয়ে। আইনসম্মতভাবে সড়কের অ্যালাইনমেন্টের উভয় পাশে যতটুকু এলাকা সড়কের অধিকারে থাকে তাকে রাইট অফ ওয়ে বলে। রাইট অফ ওয়ে
বিভিন্ন নাম এখানে দেখানো হয়েছে। বড়পিট রয়েছে, তারপরে রিজার্ভ ল্যান্ড বা সংরক্ষিত ভূমি রয়েছে, শোল্ডার রয়েছে, পেভমেন্ট রয়েছে। তো রাইট অফ ওয়ে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের জন্য, এটা বারবার পরীক্ষায় আসে। এছাড়াও এটা চাকরির পরীক্ষা বলো অথবা ভাইভা বলো, বিভিন্ন জায়গায় এটা প্রয়োজন হয়। তো যে কারণে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, রাইট অফ ওয়ের চিত্র সহ তোমরা রাইট অফ ওয়ের সঙ্গেটা খুব ভালোভাবে জানবা, অবশ্যই জানবা। তো রাইট অফ ওয়ে নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ রয়েছে যে আমরা কোথায় রাইট অফ ওয়ে নির্ধারণ করব। সেক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো বিবেচনা করতে হবে, পেভমেন্টের প্রস্থ, শোল্ডারের প্রস্থ, তারপরে ভরাটের ঢালের প্রস্থ, বার্মের প্রস্থ, খননের প্রস্থ, সড়কে বনায়নের জন্য স্থানের প্রস্থ, এই বিষয়গুলোর উপর রাইট অফ ওয়ের নির্ধারণ করে রাইট অফ ওয়ের প্রস্থ নির্ধারণ করা হয়। পেভমেন্টের প্রস্থ নির্ধারণকারী উপাদান সমূহ হচ্ছে ট্রাফিক লেনের প্রস্থ এবং সংখ্যা, এর উপর পেভমেন্টের প্রস্থ নির্ভর করে। তারপর ট্রাফিক লেনের ক্ষমতার উপর নির্ভর করে, আর যানবাহনের প্রস্থের উপর নির্ভর করে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে একটি আদর্শ যানবাহনের প্রস্থ হচ্ছে 2.44 মিটার। তো তোমরা এটা সবাই মাথায় রাখবে যে একটি আদর্শ যানবাহনের প্রস্থ 2.44 মিটার। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ট্রাফিক লেনের প্রস্থ এবং সংখ্যা, ট্রাফিক লেনের প্রস্থ ও সংখ্যার ভিতর পেভমেন্টের প্রস্থ, একক লেনের পেভমেন্টের যে প্রস্থ সেটা হবে 3.80 মিটার এবং 2 লেনের পেভমেন্টের প্রস্থ হবে 7 মিটার। আমরা একটি যানবাহনের কতটুকু প্রস্থ হয় সেটা আমরা বলছিলাম 2.44 মিটার, আর তার দুই পাশে ক্লিয়ারেন্স হয় 0.68 মিটার, 0.68 মিটার। তার মানে একটি যানবাহনের জন্য একক লেনের সব মিলিয়ে প্রস্থ হয় 3.80 মিটার। বিভিন্ন গুরুত্বপূর্ণ টার্মের সাথে আমরা পরিচিত হব। রাইট অফ ওয়ে, তারপরে প্রস্থিতলের প্রস্থ। রাইট অফ ওয়ের সাথে আমরা রাইট অফ ওয়ে নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। তারপর প্রস্তুতিতল, পার্শ্ব ঢাল, বকচর বা বার্ন, এমব্যাঙ্কমেন্ট, খনন বা কাটিং, পায়ে চলা পথ, সাইকেল ট্র্যাক, পার্কিং স্থান, তারপর মেডিটেরিয়ান স্ট্রিপ, কার্ভ, স্কিড, স্লিপ, এগুলোর সাথে আমরা পরিচিত হব। তো যে টার্মগুলোর নাম বললাম সেই টার্মগুলোকে আমরা এখন বিস্তারিতভাবে দেখব। রাইট অফ ওয়ে নিয়ে আমরা কথা বলেছি, সুতরাং রাইট অফ ওয়ে একটু স্কিপ করলাম। তারপর প্রস্তুতিতলের প্রস্থ, যেটাকে ইংলিশে ফরমেশন উইথ বলা হয়। ক্যারেজওয়ে যে তলের উপর অবস্থান করে তাকে প্রস্তুতিতল বা গঠনতল বলে। এই তলের সড়কের প্রস্থকে সড়কের প্রস্তুতিতলের প্রস্থ বলে। পার্শ্ব ঢাল হচ্ছে রাস্তা মাটি ভরাট করে বা মাটি কেটে যেভাবে নির্মাণ করা হোক না কেন, এর একটি ঢাল থাকবে। সেই ঢাল সাধারণত 1:1.5 হতে 1:2 পর্যন্ত হয়ে থাকে। বার্ম হচ্ছে বড় পিঠের উপরের তল বরাবর বড় পিঠের ভেতরের দিকের কিনারা হতে ভরাটে নির্মিত সড়কের ভরাট অংশের নিম্ন পর্যন্ত যে ভূমি সবসময় ফেলে রাখা হয় তাকে বার্ম বলে। এমব্যাঙ্কমেন্ট, প্রস্তুতি তল হতে নিচু ভূমিতে মাটির বাঁধের মতো সড়ক নির্মাণকালে মাটি ভরাট ও দৃঢ়বদ্ধ করে প্রস্তুতি তলে আনা হয়, এই বাঁধকে এমব্যাঙ্কমেন্ট বলে। শোল্ডার হচ্ছে রাস্তার যে পেভমেন্ট আছে, মূল পেভমেন্ট, ক্যারেজওয়ে যেদিক দিয়ে গাড়ি চলাচল করে সেখান থেকে একটু নিচে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি নিচে রাস্তার দুই পাশেই কিছুটা কার্পেটিং করে দেওয়া হয়, এটার নামই হচ্ছে শোল্ডার। সাইকেল ট্র্যাক, সাইকেল চলাচলের জন্য যে রাস্তা থাকে এটা সাইকেল ট্র্যাক। আর পার্কিং করার জন্য যে জায়গা রাখা হয় এটা হচ্ছে পার্কিং স্থান। রাস্তাকে মধ্যমা ফালি বা যানবাহন পৃথককারী, এটার ইংরেজিতে নাম হচ্ছে মিডিয়ান স্ট্রিপ অর ট্রাফিক সেপারেটর। যদি একাধিক লেনের রাস্তা হয় তাহলে রাস্তাকে লেনগুলোকে বিভক্ত করার জন্য রাস্তার মাঝে যে ফালি নির্মাণ করা হয় এটা হচ্ছে মধ্যমা ফালি। আমরা এটাকে বাংলায় আমাদের চলতি ভাষায় এটাকে আইল্যান্ড বলে থাকি। তো এটা আসলে আইল্যান্ড না, এটা হবে মধ্যমা ফালি বা মিডিয়ান স্ট্রিপ।
বা বাংলায় বললে যানবাহন পৃথককারী। কার্ভ, কার্ভ হচ্ছে এটা এক ধরনের স্বল্প উচ্চতার দেয়াল বিশেষ যা সড়কের ক্যারেজওয়ে ও শোল্ডারের সাথে সংযুক্ত স্থানে উভয়কে পৃথককারী রেখায় লম্বালম্বি ভাবে নির্মাণ করা হয়। স্কিড হচ্ছে, স্কিড এবং স্লিপ আমাদের গুরুত্বপূর্ণ একটি টপিক। স্কিড হচ্ছে গাড়ির চাকা বিনা ঘূর্ণনে, বিনা আবর্তনে সড়ক পৃষ্ঠে হেসড়িয়ে দূরত্ব অতিক্রম করাকে স্কিডিং এবং চাকার অবস্থাকে স্কিড বলে। মূল কথা হচ্ছে যে স্কিডিং কালে চাকা ঘোরে না কিন্তু দূরত্ব অতিক্রম করে। আর স্লিপে, স্লিপ হচ্ছে স্কিডের ঠিক বিপরীত, চাকা ঘুরবে কিন্তু কোনো দূরত্ব অতিক্রম করবে না। আমরা অনেক সময় দেখি যে কোনো নরম কাদায় অথবা বালিতে গাড়ির চাকা আটকে গেলে সেখানে যদি গাড়িতে মানে ফোর্স প্রয়োগ করা হয় তাহলে দেখা যায় যে গাড়ির চাকায় শুধু ঘুরতে হবে কিন্তু গাড়ি সামনে বা পেছনে চলতে পারে না। এটা হচ্ছে স্লিপ। স্কিডিং এবং স্লিপের ভেতরে পার্থক্য, যে কথাগুলো বলা হলো এগুলো এখানে পার্থক্যতে সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটু বিষয় যেটা বারবার পরীক্ষায় আসে। সড়কের জ্যামিতিক গঠনের প্রভাব বিস্তারকারী বিষয় ঘর্ষণ আছে, তারপরে সড়ক পৃষ্ঠের বন্ধুরতা রয়েছে, আলোর প্রতিফলন রয়েছে, ভূসাংস্থানিক অবস্থা, ডিজাইন, স্পিড, বৃষ্টিপাত, এই বিষয়গুলোর সাথে জ্যামিতিক গঠনের একটি সম্পর্ক রয়েছে। তো আমি, যারা তোমরা ভিডিওটি দেখছো, আমি তোমাদের জ্ঞাতার্থে আবারও বলছি, যেহেতু রিভিউ ক্লাস হচ্ছে এই জন্যে খুব দ্রুত কথা বলছি, টপিকগুলো খুব দ্রুত কভার করছি এবং সামনে তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যেহেতু রিভিউ ক্লাস, এই কারণে আমরা বিস্তারিত কথা বলবো না, শুধু একটু টাচ দিয়ে যাব। আশা করছি তোমরা আমার সাথে তাল মেলাবে আর কি। কেম্বার, গ্রেডিয়েন্ট, সুপার এলিভেশন ও বাঁকের প্রয়োজনীয়তা, কেম্বারের কেন প্রয়োজন, তারপর গ্রেডিয়েন্টের কেন প্রয়োজন, এগুলো এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কেম্বারের সবচেয়ে বড় যে প্রয়োজনীয়তা এটা হচ্ছে পানি নিষ্কাশনটা, খুব দ্রুত পানি নিষ্কাশন সহায়তা করে, পানি নিষ্কাশন করে পেভমেন্টকে শুষ্ক রাখে, তারপরে সড়কের স্কিডিং কমিয়ে দেয়, নিয়ে সংরক্ষণ ও মেরামত খরচ কমিয়ে দেয়, সড়কের সৌন্দর্য বৃদ্ধি করে। গ্রেডিয়েন্টের প্রয়োজনীয়তা হচ্ছে ভিন্ন এলিভেশনের দুটি স্থানে সহজে যাতায়াতের জন্য গ্রেডিয়েন্ট প্রয়োজন। ওঠানামার ক্ষেত্রে নিরাপত্তা বিধানের জন্য, মাটি কাটা ও মাটি ভরাটের পরিমাণের সমতায়নে খরচ কমানোর জন্য। তারপরে আরও রয়েছে সড়কের দৈর্ঘ্য বরাবর পানি নিষ্কাশনের জন্য, সড়ক সন্ধিতে গ্রেড সেপারেশন প্রয়োগের জন্য। অনেক ধরনের গ্রেডিয়েন্ট রয়েছে। রুলিং গ্রেডিয়েন্ট রয়েছে, যে গ্রেডিয়েন্ট বজায় থাকলে যানবাহন নিচে নামতে দুর্ঘটনায় পড়তে হয় না এবং উপরে উঠতে অধিক শক্তি বা জ্বালানি ব্যয় করতে হয় না, এটা হচ্ছে রুলিং গ্রেডিয়েন্ট। আর লিমিটিং গ্রেডিয়েন্ট হচ্ছে রুলিং গ্রেডিয়েন্ট অপেক্ষা কিছু পরিমাণ বেশি, এটি হচ্ছে লিমিটিং গ্রেডিয়েন্ট। আর এক্সেপশনাল গ্রেডিয়েন্ট লিমিটিং গ্রেডিয়েন্ট অপেক্ষা বেশি যে গ্রেডিয়েন্ট প্রয়োগ করতে হয় এটা হচ্ছে এক্সেপশনাল গ্রেডিয়েন্ট। এভারেজ গ্রেডিয়েন্ট, দুই বিন্দুর দ্রুত উচ্চতার পার্থক্য অনুযায়ী হিসাব করে যে ঢাল পাওয়া যায় এটা এভারেজ গ্রেডিয়েন্ট। আমি এর পরের টপিকে ফিরে যাব। তারপরে মিনিমাম গ্রেডিয়েন্ট রয়েছে। সড়ক পৃষ্ঠে পানি নিষ্কাশনের জন্য প্রদত্ত কেম্বার যখন সড়ক পৃষ্ঠে পানি পাশে লম্বালম্বি গাটারে পৌঁছায় তো তখন সড়ক আনুভূমিক হলে গাটারের গভীরতা সড়কের দূরত্ব বৃদ্ধির সাথে সাথে বাড়াতে হবে, অর্থাৎ অধিক গভীর গাটারের দরকার হবে। এই অবস্থাতে রেহাই পাওয়ার জন্য সড়কে খুবই সামান্য পরিমাণ গ্রেডিয়েন্ট দেওয়া হয়, একেই মিনিমাম গ্রেডিয়েন্ট বলে। ফ্লোটিং গ্রেডিয়েন্ট, সড়কে যে পরিমাণ নিম্নমুখী গ্রেডিয়েন্ট প্রয়োগ করলে ওই সড়কে নির্দিষ্ট গতিবেগের কোনো গাড়ি প্রবেশ করে ব্রেক বা ইঞ্জিন ব্যবহার না করেই একই গতিবেগে গ্রেডিয়েন্ট এলাকা অতিক্রম করতে পারবে, তাকে ফ্লোটিং গ্রেডিয়েন্ট বলে। সুপার এলিভেশন, সড়কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুপার এলিভেশন হচ্ছে যে গাড়ি যখন কোনো বাঁক অতিক্রম করে তখন গাড়ির কেন্দ্রাতিক বলের কারণে গাড়িটি বাঁক থেকে বাইরের দিকে ছিটকে যেতে চায়।
এজন্য বাঁকের বাইরের দিক ভিতরের দিকের চেয়ে কিছুটা উঁচু করে নির্মাণ করা হয়। এটার নামই হচ্ছে সুপার এলিভেশন। একে ক্যান্ট নামে পরিচিত। এটাকে ক্যান্টও বলা হয়, CANT, ক্যান্ট। সুপার এলিভেশনে কি কি সুবিধা রয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে। সুপার এলিভেশন নির্ণয়ের সূত্র, মূল সূত্র হচ্ছে E প্লাস মিউ ভিস্কা ডিভাইডেড 127R। যদি ঘর্ষণজনিত সহগ বিবেচনা করা না হয়, অর্থাৎ মিউ হচ্ছে ঘর্ষণজনিত সহগ, এটা যদি বাদ দেওয়া হয় তাহলে মিউ বাদ দিয়ে যেটা দাঁড়াবে E ইকুয়াল টু ভিস্কা ডিভাইডেড 127R। যদি কোনো কারণে সুপার এলিভেশন প্রয়োগ সম্ভব না হয় তাহলে মিউ সমান ভিস্কা ডিভাইডেড 127R। আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব তখন আমরা এই সূত্রের সাহায্য নিব। সড়কে মিশ্র যানবাহন চলাচল করলে E সমান 0.75 ভি হোল স্কয়ার ডিভাইডেড 127R। ডিজাইনকালে E এর সর্বোচ্চ মান 0.15 বা 1:15 ধরা হয়। এখানে একটি বিষয় না বললেই নয়, এই সূত্রে ভি স্কোয়ার দেখানো হয়েছে, কিন্তু একটু এখানে ভুল হয়েছে যে ভিটা পুরো ব্র্যাকেটের উপর হবে, অর্থাৎ ভি হোল স্কোয়ার হবে 0.75 ভি, তারপর হোল স্কোয়ার, পুরোটার উপরেই স্কোয়ারটা থাকবে। এখানে নোটেশনগুলো বলা হয়েছে যে এ হচ্ছে সুপার এলিভেশন, ই হচ্ছে সুপার এলিভেশন, ভি হচ্ছে গাড়ির গতিবেগ আর রাস্তার বাঁকের ব্যাসার্ধ, মিউ হচ্ছে ঘর্ষণজনিত সহগ। বাঁক নিয়ে তোমরা সার্ভিং এ অনেক কিছু পড়েছো, এখানেও বাঁক নিয়ে হালকা পাতলা কথাবার্তা আছে। তো বাঁক এর সংজ্ঞা: উলম্ব বা অনুভূমিক তলের দুটি সরল সড়ক কৌণিকভাবে মিলিত হলে নিরাপদ ও সহজ গমনাগমনের জন্য মিলনস্থলে পরস্পরকে বৃত্ত বা অধিবৃত্তের যে তারের মাধ্যমে সংযোগ করা, এটা হচ্ছে বাঁক। বাঁকের প্রয়োজনীয়তা গুলো বর্ণনা করা হয়েছে। সড়কে কেম্বার প্রয়োগের পদ্ধতি: ব্যারেল কেম্বার দুই ধরনের হয়, অধিবৃত্তীয় কেম্বার, উপবৃত্তীয় কেম্বার, তারপরে ঢালু কেম্বার রয়েছে, মিশ্র কেম্বার রয়েছে, বিসিন কেম্বার রয়েছে। অধিবৃত্তীয় কেম্বার কিভাবে প্রয়োগ করতে হয় সেটা দেখা হয়েছে। অধিবৃত্তীয় কেম্বারের সূত্র রয়েছে এখানে, y = 2x² ডিভাইডেড NB। এখানে y হচ্ছে এইটুকু দূরত্ব, এই যে কার্ভের উপর থেকে এই আনুভূমিক দূরত্ব পর্যন্ত, এটা হচ্ছে y। x বড় x যেটা, এটা এখানে দেখানো হয়েছে এই C বিন্দু থেকে এই y বিন্দু পর্যন্ত যেটা দূরত্ব, এটা হচ্ছে x। n হচ্ছে ঢাল, 1:40 হলে n এর মান হবে শুধু 40। b হচ্ছে রাস্তার প্রস্থ। ঢালু কেম্বারের ক্ষেত্রে x বা অফসেট বের করার সূত্র, x হচ্ছে 1/4 × b/n। সুপার এলিভেশন প্রয়োগের পদ্ধতি এখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, আমরা সেগুলো এখন কথা বললাম না। আমরা ক্রান্তি বাঁক নিয়ে একটু কথা বলবো। ক্রান্তি বাঁক হচ্ছে অনুভূমিক তলে সহজে দিক পরিবর্তনের জন্য সড়কের সরল অংশ ও বৃত্তাকার বাঁকের বা যৌগিক বা বিপরীত বাঁকের দুবৃত্তের চাপের মাঝে পরিবর্তনশীল ব্যাসার্ধের যে অধিবৃত্তাকার বাঁক স্থাপন করা হয় তাকে ক্রান্তি বাঁক বলে। আমাদের সময় 23 মিনিট অলরেডি পার হয়েছে, কিন্তু হাতের টপিক আছে এখন অনেকগুলো। তো যাই হোক, যেভাবে বলছি, যে গতিতে বলছি সেই গতিতেই বলতে থাকি, কি হয় সেটা পরে দেখা যাক। আমরা ক্রান্তি বাঁকের সংজ্ঞা দেখলাম। ক্রান্তি বাঁকের বৈশিষ্ট্য হচ্ছে মূল সড়ক ক্রান্তি বাঁকের সাথে স্পর্শক হবে, এটা বৃত্তাকার বাঁকের সাথে স্পর্শক হিসেবে মিলিত হবে। মূল সড়কের সংযোগ বিন্দুতে এর বাঁকের মাত্রা 0 হবে। তারপর বৃত্তাকার বাঁকের সাথে সংযোগকালে এর ব্যাসার্ধ বৃত্তাকার বাঁকের ব্যাসার্ধের সমান হবে। এগুলো হচ্ছে ক্রান্তি বাঁকের বৈশিষ্ট্য। ক্রান্তি বাঁক 3 ধরনের রয়েছে: স্পাইরাল বা সরপিল, তারপরে ত্রিমাত্রিক অধিবৃত্ত, বার্নৌলি লেমিনেস্কেট। আমরা গাণিতিক সমস্যাগুলো দেখব এবং তার সমাধানগুলো দেখব। দ্বিতীয় অধ্যায়ে বেশ কিছু গাণিতিক সমস্যা রয়েছে, তোমরা জানো। দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলোর সমাধান দেখব আমরা।
6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি রাস্তার ঢাল যদি 1:50 হয়, তাহলে 1 মিটার পর পর অধিবৃত্ত চেম্বারের মান নির্ণয় করো। যেহেতু ঢাল দেওয়া আছে 1:50, তার মানে এন এর মান হচ্ছে 50, আর রাস্তার প্রস্থ 6 মিটার বলা আছে, অর্থাৎ বি হচ্ছে 6 মিটার, বা 6 মিটার মানে 600 সেন্টিমিটার, 100 দিয়ে গুণ করলেই হবে। আর এর অর্ধেক হচ্ছে 600/2 মানে 300। কিনারা হতে ক্রাউনের উচ্চতা সি ইকুয়াল টু 300/50 সমান হচ্ছে 6 সেন্টিমিটার। আচ্ছা, এই 300/50 এটা যদি আমি একটু ব্যাখ্যা করি, তাহলে ওটা কিভাবে হলো? আমাদের এখানে ঢাল দেওয়া আছে 50, 1:50, তার মানে 50 যদি অনুভূমিক হয়, তাহলে আমাদের উলম্ব হচ্ছে কত? উলম্ব হচ্ছে 1। সেটা যে আগে কি হোক না কেন, সেটা যদি আমরা সেন্টিমিটার বলি, 50 সেন্টিমিটার উলম্ব হলে তখন আমাদের উচ্চতা হবে 1 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার যদি উলম্ব হয়, তাহলে আমাদের উচ্চতা হবে, 100 সেন্টিমিটার যদি আনুভূমিক হয়, তাহলে আমাদের উচ্চতা হবে 2 সেন্টিমিটার। একইভাবেই 300 সেন্টিমিটার যদি আনুভূমিক হয়, তাহলে আমাদের উলম্ব হবে 6 সেন্টিমিটার। এই জিনিসটাকেই এখানে একটু সংক্ষেপে লেখা হয়েছে যে 300/50 সমান 6 সেন্টিমিটার। আমরা যেভাবে অফসেটগুলো নির্ণয় করব, এখানে আমাদের প্রথম কলামের দূরত্ব দেওয়া আছে 0, 100, 200, 300। যেহেতু 1 মিটার পর পর চেম্বারের মান নির্ণয় করতে বলছে, সুতরাং আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। আমরা অফসেট নির্ণয় করব y = 2x² / bn এই সূত্র দিয়ে, আর আমরা চেম্বার নির্ণয় করব c - y। তো যেহেতু কেন্দ্র যেহেতু 0, কেন্দ্রের দূরত্ব যেহেতু 0, সুতরাং এখানে y এর মান হবে 0। তারপর দূরত্ব যখন 100, তখন আমরা এখানে দূরত্বের মান বসে দিলাম 2 ইন্টু দূরত্ব আসলে x এর মান 2 × x² / 600 × 50, মান বের হলো 0.67। এক্ষেত্রে চেম্বারের মান সি হচ্ছে আমাদের 6 মাইনাস হচ্ছে y এর মান বের হলো 0.67। তাহলে আমাদের মান দাঁড়ালো কত? 5.53। যখন 200 হবে, তখন একইভাবেই y এর মান হচ্ছে 2.67, চেম্বারের মান 3.33। আর যখন 300 হবে, তখন y এর মান 600, আর চেম্বারের মান হচ্ছে 0.00। আমি তোমাদের কাছে আবার একটু বলি যে এখানে y = 2x² / bn, এখানে 2 মানগুলো বসে দেওয়া হয়েছে কিভাবে? 2 তো 2 থাকলোই, আর এখানে x এর মান হচ্ছে 100, এই দূরত্বটাই হচ্ছে x এর মান। x এর মান একবার 0 হবে, একবার 100 হবে, একবার 200 হবে, একবার 300 হবে। এখানে x এর মান 100 বসে দেওয়া হয়েছে। তারপর b এর মান আমরা অপর পেজে b এর মান লিখছি আমরা 600 সেন্টিমিটার, সেটা বসাই দিলাম। এবং n এর মান হচ্ছে 50, আমরা যে n এর মান বের করছি 50, সুতরাং এই মানগুলো বসাই দিয়ে আমাদের মান হলো 0.67। তো আমরা সুপার এলিভেশন সম্পর্কিত একটি প্রবলেম সমাধান করে আমরা 2 অধ্যায় ক্লোজ করে ফেলবো। তার আগে দেখি আমাদের হাতে কতক্ষণ সময় রয়েছে। আমাদের হাতে 2 মিনিটের মতো সময় রয়েছে। আমরা সুপার এলিভেশনের যে সমস্যাটি রয়েছে, এখানে বলা হচ্ছে যে প্রতি ঘন্টায় 90 কিলোমিটার ডিজাইন গতিবেগে একটি সড়কে 150 মিটার ব্যাসার্ধের একটি বাঁক দেওয়া হলো। এই গতিবেগের জন্য কি হারে সুপার এলিভেশন দিতে হবে? সর্বোচ্চ সুপার এলিভেশন মান 1:15 অতিক্রম করবে না। যদি না অতিক্রম করে, তাহলে বাঁকের ব্যাসার্ধে গাড়ির গতিবেগ সর্বোচ্চ কত হবে? আমরা মনে করলাম যে এই সড়কটিতে বিভিন্ন ধরনের যানবাহন চলাফেরা করবে, তাহলে আমরা সুপার এলিভেশনের সূত্র জানি E = 0.75 b² / 127 × r। এখানে ভির মান হচ্ছে 50, ভির মান 90, আর আর এর মান হচ্ছে 150। বসে দিয়ে আমরা 1:4.18 পাইলাম। তো বলা হচ্ছে যে 90 কিলোমিটার পার ঘন্টা গতিবেগের জন্য 1:4.18 হারে সুপার এলিভেশন দিতে হবে। তবে সর্বাধিক সুপার এলিভেশন 1:15 অতিক্রম করবে না। তাই 1:15 আমাদেরকে ধরে নিতে হবে, অর্থাৎ 1:4.18 এটা আমাদের বাদ দিয়ে 1:15 ধরে নিতে হবে। সর্বাধিক সুপার এলিভেশন 1:15 বা 0.067 হলে ঘর্ষণজনিত সহগের মান v² / 127 × r মাইনাস হচ্ছে ই। এখানে ভির মান 90, আর এর মান 150 বসাই দেওয়া হয়েছে, আর 0.067 এটা হচ্ছে ইর মান। বসাই দিয়ে আমরা 0.3582 পাইলাম। যেহেতু 0.3582 এটা অনুমোদিত মানের চেয়ে
বড়, কাজেই যেহেতু 3.58 গ্রেটার দেন অনুমোদিত মান ইউ এগুলো 0.15, কাজেই ডিজাইন গতিবেগ কমাইতে হবে। তো ধরি সর্বাধিক গ্রহণযোগ্য গতিবেগ VA কিলোমিটার পার আওয়ার, অতএব E ইকুয়াল টু মিউ প্লাস VA স্কোয়ার ডিভাইডেড 127 ইন্টু R। আমাদের এখানে VA এর মান বের করতে হবে। E এর মান আমরা 0.067, যেহেতু এটাই সর্বোচ্চ মান, এর বেশি ধরা যাবে না, যে কারণে সুতরাং আমরা 0.067 বসালাম। তারপর মিউ এর মান হচ্ছে 0.15, আর VA এর মান তো নির্ণয় করতে হবে 127 ইন্টু R। আর এর মান 150 বসাই দিয়ে আমরা ক্যালকুলেশনগুলো করে নিলেই ভির মান 64.29 কিলোমিটার পার আওয়ার পাইলাম। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যানবাহনের গতিবেগ কমাইতে হবে। যানবাহনের গতিবেগ ছিল 90 কিলোমিটার পার আওয়ার, কিন্তু আমাদের যানবাহনের গতিবেগ কত হবে এখন, কমায় 64.29 কিলোমিটার পার আওয়ারের মধ্যে রাখতে হবে। কনক্লুশনে বলা হচ্ছে যে বাকি গাড়ির গতিবেগ 64.29 কিলোমিটার পার আওয়ার সীমিত রাখতে হবে। তোমরা এই ভিডিওটিকে যদি পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bd এই ঠিকানা ভিজিট করে তোমরা দেখতে পারো। আমি এই ক্লাসটি আজকের মতো এখানেই শেষ করছি। তো আমরা অধ্যায় 1 এবং অধ্যায় 2 এর রিভিউ ক্লাস এখানেই শেষ করলাম। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।